ইসকনের ব্যাপারে একটা ইমিডিয়েট কমিটি করে দেওয়া দরকার। তাদের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে এটা সত্যতা যাচাই করা দরকার। সংগঠন হিসেবে তারা আইনসম্মতভাবে কি কি করতে অ্যালাউড, তারা আদৌ রেজিস্টার্ড কিনা এই ব্যাপারে কথা আসছে। এই যে ভারতের সেটা হইছে হুমকি কিংবা সেটা হইছে সীমান্তে জড়ো হওয়া বা আক্রমণ করবার মতো মানে ধৃষ্টতা পরিদর্শন, কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা হচ্ছে যে এটা ভারতের আসলে একটা ফ্রাস্ট্রেশনের এক্সপ্রেশন, হতাশা। এটা আসলে ক্ষমতা দেখানো না। এটা হচ্ছে যে আমরা মিডিয়াতে দেখলাম যে আপনার নর্থে থেকে আমাদের নর্দার্ন বর্ডারে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়াচ্ছে। এরপরে হচ্ছে যে আপনার বিএসএফকে সতর্ক অবস্থায় রেখেছে। এরপরে তাদের প্রতিরক্ষা মন্ত্রী হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনা সদস্যদেরকে নিয়ে মিটিং করেছে, ক্যান্টনমেন্টে মিটিং করে বলেছে যে বাংলাদেশ সীমান্তে তারা এক্সট্রা প্রিকশন নেবে, এগুলো বলেছে। কোনো কোনো মিডিয়াতে দেখলাম যে আপনার আমাদের যে চিকেন নেক আছে, আমাদের ফেনীর পর থেকে নদীর ওই পারের যে অংশটা আছে, এই অংশটা ভারত কেটে নেওয়ার জন্য বলছে, অ্যানেক্স করে ফেলবে। এবং এখানে কিন্তু আপনি জানেন যে এই যে মহেশখালী মিরসরাই যে এলাকাটা আছে, মিরসরাইতে এখানে প্রায় 1000 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে সাগর পারে, যেটা পুরোটা ইন্ডিয়ার। অতএব এইখানে তাদের একটা মিলিটারি ইন্টেলিজেন্স প্রেজেন্স আছে, যেটা বাংলাদেশ সরকারের জন্য খুবই হুমকি স্বরূপ। এটা তারা কেটে নেবে। ইন্ডিয়ান মিডিয়াতে বলা হচ্ছে, আপনি পড়লে দেখবেন যে তাদের যে চিকেন নেক আছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি যে করিডোর আছে, এই করিডোরটাকে সেফগার্ড করবার জন্য আমাদের উত্তর এবং পশ্চিমাঞ্চলের একটা অংশ যশোর খুলনা থেকে শুরু করে আপনার রংপুর পর্যন্ত অংশটা কেটে নেবে, কেটে অ্যানেক্স করে নেবে। এবং এইটা হলো ইউক্রেন মডেলে করবে। রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছে কিভাবে দেখেন, যে রাশিয়ান স্পিকিং একটা জনগোষ্ঠী ডনবাস রিজিয়ন যেটা ইউক্রেনের, সেখানে বসবাস করে, তারা রাশিয়ান ভাষে। রাশিয়ার একটা অভিযোগ ছিল যে এই আমাদের যে রাশিয়ান স্পিকিং জনগোষ্ঠী আছে, এটা ইউক্রেন তাদেরকে সাফিসিয়েন্ট অধিকার দিচ্ছে না। তাদের ভাষার অধিকার, তাদের লেখাপড়াতে, তাদের লিটারেচার, তাদের কবি সাহিত্যিক, তাদের ঐতিহ্য মূল্যবোধ, এগুলো ধরে রাখবার যে ইতিহাস, সেগুলো দিচ্ছে না। এই অজুহাতে কিন্তু রাশিয়া ইউক্রেন অ্যাটাক করছে, যে তার ভাষী খ্রিস্টান জনগোষ্ঠী, তার মাযহাবের লোকদেরকে বাঁচানোর জন্য এই অঞ্চলটাকে সে দখল করে সেফ জোন করে দিয়েছে, যে ডনবাস রিজিয়নটাতে শুধু রাশিয়ান স্পিকিং লোক থাকবে। ভারতেও ডিফেন্স সার্কেলে এই আলোচনাটা হচ্ছে, মাইনরিটিরা যেহেতু সেফ না, অতএব বাংলাদেশের ভিতরে একটা অংশ মানে অ্যানেক্স করে এইটাকে বাংলাদেশের মাইনরিটিদের জন্য সেফ জোন করতে হবে। এতে যেটা হলো যে ভারতের উত্তরে যেটা আছে আপনার চিকেন নেক, আমাদের উত্তর দিনাজপুর থেকে শুরু করে আপনার এই করিডোর যেটা আছে শিলিগুড়ি করিডোর, এই করিডোরটা সেফ হয়ে যাবে। তখন চায়নার অ্যাটাক করা অথবা মণিপুরে অ্যাটাক করার মধ্য দিয়ে যেভাবে 1962-তে তারা ওই অংশ দখল করে ফেলেছে, এই রকম কোনো দুর্ঘটনার শিকার তারা হতে হবে না। এই জায়গাতে তুরস্কতা মাইনরিটিদেরকে তারা ব্যবহার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে ভারত মাইনরিটিদের 2 আনার কোনো উপকার গত 53 বছরে করে নাই, ক্ষতি করেছে শুধু। এই যে টেনশনগুলো ইন্ডিয়া ক্রিয়েট করতেছে, এর ক্ষতিটা কার উপরে পড়বে? এই যে বিদ্বেষ পুরো মুসলিম জনগোষ্ঠীর উপরে যে একটা ঘৃণা তৈরি হইতেছে হিন্দুদের উপরে, এটা কে সাফার করবে? এটা বাংলাদেশের মাইনরিটিরা করবে। বাংলাদেশের লাস্ট চাঙ্ক অফ মাইনরিটি কিন্তু আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। কারণ বনেদি শিক্ষিত সচ্ছল পেশাদার হিন্দু সমাজ কিন্তু 47-এ ওই পারে চলে গেছে, তারা কিন্তু এখানে ছিলেন না। ছিলেন কারা? যোগেন মণ্ডলের মতো যারা অচ্ছুত, দলিত, নমশূদ্র, আনটাচেবল, তারা ছিলেন। তারা মিলেই তো পাকিস্তান রাষ্ট্র করেছে। পাকিস্তান রাষ্ট্র তো শুধু মুসলমানরা করে নাই, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু, এরা মিলেই পাকিস্তান রাষ্ট্রটা করেছে। যোগেন মণ্ডল আমাদের পাকিস্তানের পার্লামেন্টের প্রথম স্পিকার ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। এনিওয়ে, লিয়াকত আলী খান মারা যাওয়ার পর তার রাষ্ট্রের সাথে অন্যদের সাথে তার সম্পর্ক ব্রেকডাউন করেছে। তো সেই জায়গাতে ভারত রাষ্ট্র আমাদের মাইনরিটিদের জন্য কিন্তু উপকার করছে না। সে শুধু এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তার জিও পলিটিক্সের জন্য, তার ভূ রাজনীতির জন্য, তার চিকেন নেককে সেফগার্ড করবার জন্য, তার চাইনিজ ইনভেশনকে সেফগার্ড করবার জন্য। এইটার জন্য সে কিছুক্ষণ আগে বলে যে আমার কলকাতা, আমার চিটাগং পোর্ট নিয়ে যাবে, আমার চিকেন নেক যেটা আছে পার্বত্য চট্টগ্রাম সে নিয়ে যাবে, আমার ওয়েস্টার্ন বর্ডার নিয়ে যাবে। এই জন্য সে সৈন্য মোতায়েন করছে, ওখানে স্নায়ুযুদ্ধ করছে। কিছুই হবে না। ভারতকে আমি যতটুকু বুঝেছি প্রচন্ড ভীত একটা জাতি, যুদ্ধ করে বিজয় করার ইতিহাস তার নাই, 1000 বছরই নাই। এই জন্য তাকে অহিংস আন্দোলন করতে হয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাসে দেখেন বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। তো
তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই স্নায়ুযুদ্ধের উস্কানিতে বাংলাদেশিদের পড়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরামরা যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে খুতবার মধ্য দিয়ে মসজিদে, মাদ্রাসায়, ধর্মীয় যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে, ক্যাম্পাসে এই টেনশনটাকে মানে কাম ডাউন করে ফেলতে হবে। ভারত চাচ্ছে উস্কানি তৈরি করতে, মানে কুল ডাউন। হ্যাঁ, কিন্তু এই উস্কানির ফাঁদে আমাদের পড়া যাবে না। ইসকন থেকে শুরু করে যে সকল হিন্দুত্ববাদী সংগঠন এবং নেতারা বাংলাদেশের ভিতরের আমাদের আন্তঃসম্প্রদায় সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে অবজার্ভ করা দরকার, তদন্ত করা দরকার, যদি বিচারের মুখোমুখি করা দরকার হয় সেটা করতে হবে। কারণ সবাই মিলে বাংলাদেশ, কাউকে বাদ দিয়ে বাংলাদেশ না। বা যেভাবে আমরা আমাদের প্রতিবেশী দেশের কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করি না। গত সপ্তাহে কয়দিন আগে রবিবারে দেখেন 4 জন মুসলমানকে মসজিদে অযোধ্যায় ঢুকে মেরে ফেলছে গুলি করে, সার্ভে করার সময়, মারামারি করার সময়। আপনি দেখেন যে প্রত্যেকটা মসজিদের নিচে টেম্পল পাওয়া যাচ্ছে, কি এক আজগুবি। একজন হিস্টোরিয়ান, ইন্ডিয়ান হিস্টোরিয়ানের লেখা পড়ছিলাম, তিনি বলছেন যে মুসলমানরা ধরেন আপনার সেই আন্দালুসিয়ার মসজিদ বানাইছে, খ্রিস্টানরা বড় বড় চার্চ বানাইছে, হিন্দুদের কন্ট্রিবিউশন হচ্ছে শুধুমাত্র মসজিদের নিচে তারা মন্দির বানায়। এটা হলো তার প্রযুক্তিগত অ্যাচিভমেন্ট, যে সে কোনো একটা ইউনিক জায়গাতে সে কোনো টেম্পল তৈরি করতে পারে নাই, সব মন্দির তৈরি হয়েছে মসজিদের নিচে। এবং দেখেন গত 10-12 বছরে মোদির শাসন আমলে দেখলাম মুসলমানদের প্রায় 800 স্থাপনা ধ্বংস করে দিয়েছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সুফি, আউলিয়া, ওলামায়ে কেরামদের কবর, এগুলো সব বুলডোজ করে দিয়েছে। তো এইটা করে কি একটা জাতি বড় হওয়া যায়? আপনি সুপার পাওয়ার হইতে চান, মহল্লার একটা রাষ্ট্র আপনাকে ভালো জানে না, ইনক্লুডিং নেপাল। আমরা না হয় মুসলমান রাষ্ট্র, পাকিস্তান আমরা নয় মুসলমান রাষ্ট্র, নেপাল তো হিন্দু রাষ্ট্র, শতভাগ হিন্দু রাষ্ট্র। ভুটান, তার সাথেও তো আপনার মারামারি, তার সাথে আপনার সম্পর্ক ভালো না, সেও আপনাকে রিজেক্ট করেছে। তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ রং উইথ দিল্লি। দিল্লিকে এটা বোঝা দরকার যে আপনার গত 77 বছরের ফরেন পলিসি ডিজাস্টারকে স্বীকার করেন, আলোচনা করেন, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন। কারণ এছাড়া এইভাবে যুদ্ধ খেলে আপনি সুপার পাওয়ার হইতে পারবেন না, বরং আপনি ভেঙে খান খান হয়ে যাবেন। বাস্তবতা মেনে অ্যাডজাস্টমেন্ট করা দরকার। ইসকনের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে হুটহাট করে একটা সংগঠনকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নেওয়াটা ভালো কৌশল বলে মনে করছি না, এবং মনে হয় না যে সরকার খুব সিরিয়াস সংগঠন নিষিদ্ধ করবে। প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন দেখা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের যে 71-72টা সংখ্যালঘু জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু, তাদের সবার বঞ্চনার বাস্তবতা আছে। তারা সবাই কোনো না কোনো ফর্মে অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারা মজলুম হয়েছেন গত 53 বছরে। অতএব তাদের সবার বঞ্চনার গল্পগুলো শোনা দরকার। আমরা একটা কমিশনের কথা বলেছি যে আপনি একটা মাইনরিটি কমিশন করেন, টোটাল শুধু হিন্দু মাইনরিটি না, আমাদের সকলে, যে পার্বত্য চট্টগ্রামের মাইনরিটি, আমাদের সাঁওতাল, মুরুন্ডি যারা আছেন, আমাদের বিহারি উর্দুভাষী জনগোষ্ঠী আছেন, সবাই বঞ্চিত, সবাই যার যার জায়গা থেকে এই রাষ্ট্র দ্বারা নিপীড়িত। অতএব এই জনগোষ্ঠীর প্রত্যেকের গল্পটা শোনা দরকার, তাদের ডেপ্রাভেশনটা কি। এইটা যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে যে ভারতে অথবা অন্য কোনো জায়গায় মাইনরিটি কেন্দ্রিক যে প্রোপাগান্ডা আছে, এই প্রোপাগান্ডাগুলো ফাংশনাল হবে না। তখন ফ্যাক্টস থেকে ফিকশন, গল্পটা আলাদা হয়ে যাবে, এবং সেই হিসাবে আমরা তখন রাষ্ট্র দায়িত্ব নেবে যে কার দুঃখ কষ্টকে কিভাবে অ্যাড্রেস করা যায়। তখন আপনি পার্বত্য চট্টগ্রামে শান্তি দেখতে পাবেন, তখন আপনি ঢাকা সহ সারা বাংলাদেশের যে বিহারি পল্লী আছে, বিহারি পল্লীতেও আপনি কমফোর্টেবল এনভায়রনমেন্ট দেখবেন। তারা বোধ করবে 70-80 বছর পরে তারা কেন বাংলাদেশি হতে পারছে না। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সকল মাইনরিটির গল্প দেখতে পারবেন। তো সেইটা করাটা জরুরি, এবং এটা আমরা বোধ করছি খুব তাড়াতাড়ি করা দরকার। এবং একইভাবে ইসকনের ব্যাপারে একটা ইমিডিয়েট কমিটি করে দেওয়া দরকার। তাদের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে এটা সত্যতা যাচাই করা দরকার। সংগঠন হিসাবে তারা আইনসম্মতভাবে কি করতে অ্যালাউড, তারা আদৌ রেজিস্টার্ড কিনা এই ব্যাপারে কথা আসছে। তারা নিবন্ধিত হলে কি সমস্যা, না হলে কি সমস্যা, এই পুরোটা খতিয়ে দেখে একটা কৌশলগত সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদেরকে দিল্লি এবং কলকাতার ছায়া থেকে কিভাবে ফিরায় নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে বাংলাদেশি করা যায়, এখানে আমাদের করণীয় কি, হিন্দু নেতাদের করণীয় কি, সেই জায়গাটা সিরিয়াসলি আলাপ তর্ক আকারে আসা দরকার। এইটাকে কিন্তু একটা
টাবু সাবজেক্ট হিসাবে বাংলাদেশে ট্রিট করা হয়। কোনো রাজনৈতিক দল অথবা হিন্দু সম্প্রদায় অথবা সুশীল সমাজ কেউ এটা নিয়ে খোলামেলা কথা বলেন না, কিন্তু রাষ্ট্রের ৮-১০% জনগোষ্ঠী তার দুঃখ কষ্ট, তার বঞ্চনা এবং তার বাটপারি কিছু অংশের সবটা মিলায় তো নাগরিক, সবটা মিলায় তো আমাদের তর্কটা করতে হবে, আলাপটা করতে হবে, খোলামেলা কথা বলে একটা আলোচনার ভিত্তিতে আপনার তদন্ত করে একটা সমাধানে আসতে হবে। হুটহাট করে কোনো কমিউনিটির উপরে যেন আমরা জুলুম না করি। শিক্ষাঙ্গনে অস্থিরতা নিয়ে যদি আপনি 30 সেকেন্ডে একটু বলেন। মূল বিষয় হচ্ছে গভর্নেন্স। দেখেন, এটা শুধু শিক্ষাঙ্গ না, প্রত্যেকটা যে অরাজকতা হচ্ছে অথবা কিছু কিছু অরাজকতা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণে না, কিন্তু কিছু কিছু অরাজকতা সরকার তৈরি করে। যেমন ধরেন এক্সাম্পল দেই, এলজিআরডি মিনিস্ট্রি থেকে বাংলাদেশের স্থানীয় সকল প্রশাসনকে বাতিল করে দিল, ইউনিয়ন পরিষদ ছাড়া। অনির্বাচিত প্রশাসন বাতিল করতেই পারেন, যুক্তিটা কারেক্ট, তো ইউনিয়ন পরিষদটা করলেন না কেন? করলেন, করার পরে এরপরে কি হবে? এটা রিপ্লেসমেন্টটা কি হবে? বিকল্পটা কি? বিকল্পটা কি? মানুষ তো সেবা চাইবে। মানুষ তো সেবা চাইবে, জি। কারণ ইউনিয়ন পরিষদকে সংক্ষেপে আপনি একেবারে। আইন দিয়া বলেছেন তার 29টা কাজ, 33টা কাজ, 31টা কাজ, উপজেলা পৌরসভার এই কাজগুলো ডেলিভার করবে কে? আমলা কিভাবে করবে? আমলার কাজের এখতিয়ারে তো এই কাজগুলো পড়ে না। না। আপনি বললেন 24 ঘন্টা পরে প্লাস্টিক পলিথিন বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে? আমি এত বছর থেকে যে বাজারে গিয়ে পলিথিন ইউজ করছি, যারা পলিথিনের প্লাস্টিকের ব্যবসা করছেন, ব্যবসায়ীরা শত শত কোটি টাকা ইনভেস্ট করেছেন, লক্ষ লক্ষ মানুষ এই প্রফেশনে কাজ করেন, হ্যাঁ, কিন্তু তার কি হবে? বাট পরিবেশের জন্য ক্ষতিকর, এটা বন্ধ হ্যাঁ, হওয়া কিন্তু certainly. সবাই চান, Exactly. আপনিও চান আমিও চাই। Exactly. এই যে কিন্তু process- ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধ আপনিও চান আমিও চাই। এক্স্যাক্টলি। হ্যাঁ। এখন প্রসেসটা হচ্ছে গভর্নেন্স, যে আপনি এটা করবেন কিভাবে। এটা 24 ঘন্টার ব্যাপার না। 15 লক্ষ মানুষ অটোরিকশা চালায়, আপনি 15 লক্ষ মানুষকে বেকার বানায় দিবেন কালকে? বাংলাদেশে ঢাকা শহরে 20 লক্ষ মানুষ হকার, ফেরিওয়ালা, রাস্তায় এই ফুটপাত দখল করে ব্যবসা করে। তো এখন এই কাজটা অন্যায়, তাকে ফুটপাত ইউজের জন্য খালি করতে হবে। কিন্তু আপনি করবেন কিভাবে? কালকে পুলিশ দিয়ে পিটায় সব খালি করে দেবেন? ওয়ার্ক করবে না তো। মোবাইল কোড দিয়ে তো আপনি অনেক কিছু করেছেন, শেষ করতে হবে। তো মোবাইল কোড ফাংশন করে নাই, করছে না। অতএব এই গভর্নেন্সের একটা সংকট পুরো রাষ্ট্র কাঠামোতে আছে, এই সরকারেরও আছে।